ফার্মাকোডিনামিক্স মানে শুরু করবে। হ্যাঁ, তা ফার্মাকোডিনামিক্স শেষ করে দিবে এই সপ্তাহে। তারপর স্যার সিএনএস পড়াবে, সিএনএস অটোনমিক নার্ভাস সিস্টেম পড়াবে। আর আমাকে স্যার বলছে যে তুমি সিস্টেমিক শুরু করতে। তো সিস্টেমিকের মধ্যে পেপটিক আলসার ডিজিজ তোমাদের হচ্ছে এটা 27 নাম্বার আইটেম। ঠিক আছে, 27 নাম্বার আইটেমে হচ্ছে ড্রাগ ইউজড ইন পেপটিক আলসার ডিজিজ। তোমরা এর মধ্যে ফার্মাকোকাইনেটিক্স গুলো পড়ে ফেলছো, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন, এক্সক্রিয়েশন। এন্ড ফার্মাকোডিনামিক্স তোমাদের শুরু করছিল কি স্যার? হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। ফার্মাকোডিনামিক্স তোমাদের শুরু হয়েছে তাই না? সেটা হচ্ছে কি ফার্মাকোডিনামিক্স এর মধ্যে আমরা পড়ছি মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন। এটা আমাদেরকে একটু জানতে হবে, তাই না? তা না হলে আমরা ইন্ডিভিজুয়াল ড্রাগ সম্পর্কে আমরা জানতে পারবো না। আমরা যখনই আমরা একটা সিস্টেমিক ড্রাগের সিস্টেমিক ডিজিজের মধ্যে চলে যাই, যেটাতে সিস্টেমিক ডিজিজের জন্য যে সমস্ত ড্রাগ ইউজ করা হয় সেই সমস্ত ড্রাগ গুলোকে আমরা সাধারণত কি কি পড়ি? সেখানে আমরা পড়ি ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডিনামিক্স, এবং হচ্ছে গিয়ে এই ড্রাগটা কি কারণে ব্যবহার করা হয় এবং ড্রাগের সাইড ইফেক্ট কি এবং ড্রাগের কোন কোন কন্ট্রাইন্ডিকেশন আছে। এইগুলাই হচ্ছে আমাদের সিস্টেমিক ডিজিজের টপিকস। যে কোনো জায়গায় আমরা যে সিস্টেমিক ডিজিজে আমরা যেগুলো পড়বো সেখানে আমরা পড়তে গেলে আমরা একটা ড্রাগ সম্পর্কে কি কি জানবো সেটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডিনামিক্স, তারপর ড্রাগের ইন্ডিকেশন, কেন আমরা ড্রাগটাকে ব্যবহার করতেছি, তারপরে ড্রাগের কন্ট্রাইন্ডিকেশন, তারপর ড্রাগের সাইড ইফেক্ট এন্ড ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট, এইগুলোই জানতে হবে। এছাড়া আর আমাদের এই এবং ডিনামিক্সটা অবশ্যই ভালো করে জানতে হবে, বিশেষ করে ফার্মাকোডিনামিক্সটা জানতে হবে এই কারণে যে ড্রাগটা আমরা যখন একটা ড্রাগ ব্যবহার করব সেই ড্রাগটা কিভাবে কাজ করবে সেই ডিজিজের আমাদেরকে অবশ্যই জানতে হবে। তার জন্য ড্রাগের সেখানে আমরা পড়ছি যে রিসেপ্টর মেকানিজম আছে, নন রিসেপ্টর মেকানিজম আছে। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই ভালো করে জানতে হবে। যাই হোক, স্যার হয়তো পড়াই দিছে, তোমরাও এর মধ্যে পড়ে ফেলছো, তোমাদের জানা আছে। তো আমি আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে 27 নাম্বার আইটেম, ড্রাগ ইউজড ইন পেপটিক আলসার ডিজিজ। এই ড্রাগ ইউজড ইন পেপটিক আলসার ডিজিজ তোমরা সবাই জানো পেপটিক আলসার কি? তোমরা সবাই জানো না পেপটিক আলসার কি? পেপটিক আলসার, হ্যাঁ পেপটিক আলসার তোমরা সবাই কম বেশি আমাদের যারা আমরা তোমরা যারা বাইরে হোস্টেলে থাকো, হোস্টেলে খাওয়া দাওয়ার সাথে তোমরা একটা জানো যে এটা একটা রিলেটেড আছে, যে খাওয়া দাওয়া কম বেশি হলে বা ভাজা পোড়া খেলে হ্যাঁ পেপটিক আলসার তোমরা নিজেরাই উপলব্ধি করতে পারো যে আমার এখন, আমরা সাধারণত অ্যাসিডিটি বলি, পেপটিক আলসার না বলে আমরা সাধারণত বলি অ্যাসিডিটি, অ্যাসিড হয়েছে বা হচ্ছে গিয়ে বুক জ্বালা পোড়া করতেছে, পেটে একটু ব্যথা ব্যথা হচ্ছে, এগুলোকে আমরা বলি কি পেপটিক আলসার। তো পেপটিক আলসারের ডিজিজ বলি। তো পেপটিক আলসার সাধারণত কাকে বলা হয়? যে আলসারেশন ইন দ্য গ্যাস্ট্রিক মিউকোসা, এটাই হচ্ছে পেপটিক আলসার। এই পেপটিক আলসারটা কেন হয়ে থাকে? পেপটিক আলসারটা হয়ে থাকে হচ্ছে সাধারণত অ্যাসিড ইমব্যালেন্স বিটুইন অ্যাসিড পেপসিন ডাইজেশন। অ্যাসিড কয়েকটা কারণে হতে পারে। এক নাম্বার হচ্ছে অ্যাসিড পেপসিন ডাইজেশনের মধ্যে যদি ইমব্যালেন্স হয়। আরেকটা 2 নাম্বার হচ্ছে যে গ্যাস্ট্রিক মিউকোসাতে যে মিউকোজাল ডিফেন্স, সেই ডিফেন্সের যদি কোনো কারণে ডিফেন্সের ঘাটতি হয়, ডিফিসিয়েন্সি ইন মিউকোজাল ডিফেন্স। আর 3 নাম্বার হচ্ছে আমরা সবথেকে বেশি যে পেপটিক আলসার ডিজিজ আমাদের হয়ে থাকে আমরা যেটা জানি সেটার তোমরা নাম শুনছো এর মধ্যেই, হেলিকোব্যাক্টার পাইলোরি। এটা কি নাম? হেলিকোব্যাক্টার পাইলোরি। আর 3 নাম্বার বললাম কি হেলিকোব্যাক্টার পাইলোরি, একটা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটা কি করে আমাদের গ্যাস্ট্রিক আলসারেশনের জন্য দায়ী। তো এখন আমাদের এই যে পেপটিক আলসার ডিজিজের এই অ্যাপ্রোচটা কি হবে? যদি অতিরিক্ত যে কারণে বেশি বেশি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের তো অবশ্যই দরকার। কেন দরকার? এটা আমাদের হচ্ছে গিয়ে ফুড ডাইজেশনের জন্য অবশ্যই দরকার।
কিন্তু আমরা যদি বেশি বেশি ডাইজেশন অতিরিক্ত মাত্রায় যদি অ্যাসিড যেটা আসে সেটাকে যদি আমরা কি করি যে ইয়ে করতে পারি, সাপ্রেস করে দিতে পারি। হ্যাঁ, তারপর 2 নম্বর অ্যাপ্রোচটা কি হবে? 2 নম্বর অ্যাপ্রোচটা হবে আমাদের যে সিক্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অলরেডি আছে, সেই সিক্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে যদি আমরা কি করি, নিউট্রালাইজ করে দিতে পারি। নিউট্রালাইজ করে দিলে আমরা সেটাকে আমরা কি করতে পারি, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিউট্রালাইজ হয়ে যাবে, তাহলে আমাদের আলসারেশনটা হওয়ার পসিবিলিটিটা কমে যাবে। আর 3 নাম্বার কি, আমরা সাইটোপ্রোটেকশন, আমরা যদি সাইটোপ্রোটেক্টিভ মেকানিজমটাকে আমরা কি করতে পারি, আরো উন্নত করতে পারি, সাইটোপ্রোটেকশন। তারপরে 4 নাম্বারটা কি, হেলিকোব্যাক্টার দেব। 2 নাম্বার হচ্ছে গিয়ে নিউট্রালাইজেশন অফ অলরেডি সিক্রেটেড গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড অলরেডি সিক্রেটেড হয়ে আছে, সেই গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে কি করতে হবে, নিউট্রালাইজ করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে সাইটোপ্রোটেক্টিভ মেজার, আমরা সাইটোপ্রোটেকশন মেজারটাকে আমরা কি করতে হবে, ইমপ্রুভমেন্ট করতে হবে। আর 4 নাম্বার অ্যাপ্রোচটা কি হবে, হেলিকোব্যাক্টার পাইলোরি যেটা ছিল সেটাকে কি করতে হবে, আমাদের ইরাডিকেট করে দিতে হবে। তাহলে আমরা এই গ্যাস্ট্রিক আলসারেশন বা পেপটিক আলসার ডিজিজের যে ইয়াটা আছে, ট্রিটমেন্টে অ্যাপ্রোচে আমরা যেতে পারি। এখন আমাদের আসি মেইন জিনিস, যেটা আমাদের ট্রিটমেন্ট নিয়ে আমাদের কনসাল্ট না, আমাদের কনসাল্ট হচ্ছে এখানে ড্রাগ নিয়ে। আমরা ড্রাগ, যে সমস্ত ট্রিটমেন্টের জন্য আমরা ড্রাগগুলো ইউজ করি, আমরা ফার্মাকোলজিতে সেই ট্রিটমেন্টের জন্য যে ড্রাগগুলো ইউজ করি, সেই ড্রাগগুলো সম্পর্কে আমরা তোমাদেরকে ধারণা দিব। এখন এই প্রোটন পাম্প ইনহিবিটর, H2 ব্লকার, এরকম এরকম করে বলতে থাকো। আমরা এই যদি ড্রাগটাকে যদি ভাগ ভাগ করে গ্রুপ ওয়াইজ বলতে পারি, তাহলে তোমাদের এটা সুবিধা হয় এবং এক্সামিনাররাও খুশি হয়। ওরকম হঠাৎ করে তুমি বললা H2 ব্লকার, প্রোটন পাম্প ইনহিবিটর, বা কোথাও থেকে বললে অ্যান্টাসিড, এটা সারা হয়তো খুব একটা পছন্দ করে না। সেই জন্য আমরা এটাকে কি করি, ড্রাগের যখন একটা কোনো জিনিস ইয়ে করবা ট্রিটমেন্টের জন্য, যখন এটাকে গ্রুপ গ্রুপ করে পড়বা। আমরা যে ট্রিটমেন্ট অপশন অ্যাপ্রোচ করলাম, যে ওখানে আমরা একটা গ্রুপ পড়ছি, নিউট্রালাইজেশন অফ সিক্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমরা এই নিউট্রালাইজেশন অফ সিক্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা কিভাবে করতে পারি, এখানে আমরা ইউজ করি মেইনলি 1 নাম্বার গ্রুপ, সেটাকে আমরা বলতে পারি 1 নাম্বার গ্রুপ নিউট্রালাইজেশন অফ সিক্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা হচ্ছে গিয়ে অ্যান্টাসিড প্রিপারেশন। অ্যান্টাসিড প্রিপারেশনের মধ্যে আমরা ইউজ করি সাধারণত ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা আমরা অ্যান্টাসিড প্রিপারেশন, সেখানে আমরা বললাম ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জেল, এগুলো হচ্ছে এক ধরনের অ্যান্টাসিড। সেপারেশন আমরা কিভাবে করি, অ্যান্টি সিক্রেটরি এজেন্ট, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন যাতে না হয়, সেই অ্যান্টি সিক্রেটরি এজেন্টের মধ্যে কি কি আছে, 1 নাম্বার হচ্ছে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। H2 রিসেপ্টর মানে হিস্টামিন 2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। তোমরা রিসেপ্টর তো জানো, রিসেপ্টর পড়ছো তাই না অলরেডি? রিসেপ্টর কাকে বলে? হ্যালো হ্যালো, জি ম্যাম। রিসেপ্টর সম্পর্কে তোমরা জানো? রিসেপ্টর জানো তো না? তো এটা হচ্ছে হিস্টামিন 2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, হিস্টামিন 2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। তোমরা সাধারণত H2 রিসেপ্টর না বলে বলবা যে হিস্টামিন 2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। হিস্টামিন 2 রিসেপ্টর অ্যান্টাগনিস্টের মধ্যে আমরা কি কি পাই? 1 নাম্বার পাই হচ্ছে কি সবথেকে বেশি, প্রথম যেটা এটা হচ্ছে অ্যান্টি সিক্রেটরি এজেন্টের মধ্যে এক সাবটাইপ 1। এটা হচ্ছে কি প্রথমে বললাম H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট।
এখন হচ্ছে 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। তোমরা সবাই এই ধরনের ড্রাগ গুলো খেয়ে থাকবা। তোমরা যে ওমেপ্রাজলের নাম শুনছো, ওমেপ্রাজল, তারপর এস ওমেপ্রাজল, তারপর রাবিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, প্রোটন পাম্প ইনহিবিটর। আর 3 নাম্বার কি হচ্ছে কি অ্যান্টি মাস্কুলিনিক এজেন্ট। অ্যান্টি মাস্কুলিনিক ড্রাগ কি কি? একটা হচ্ছে পাইরেনজিপাইন, আর হচ্ছে 2 নাম্বার হচ্ছে প্রোপানথিলিন। পাইরেনজিপাইন এন্ড প্রোপানথিলিন, ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই বলছিলাম 1 নাম্বার হচ্ছে নিউট্রালাইজেশন অফ সিক্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেখানে অ্যান্টাসিড ব্যবহার করছি। 2 নাম্বার গ্রুপ ব্যবহার করছি কি, সেটা হচ্ছে অ্যান্টি সিক্রেটরি এজেন্ট। ওমেপ্রাজল, এসএমএপ্রাজল, রাবিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ঠিক আছে? আর 3 নাম্বার হচ্ছে অ্যান্টি মাস্কুলিনিক ড্রাগ। অ্যান্টি মাস্কুলিনিক ড্রাগের মধ্যে কি কি? একটা হচ্ছে পাইরেনজিপাইন এন্ড হচ্ছে প্রোপানথিলিন। এখন আমরা আসি যে সাইটোপ্রোটেক্টিভ এজেন্ট। সাইটোপ্রোটেক্টিভ এজেন্ট কি কি? আমি বললাম যে মিউকোজাল ডেফিসিয়েন্সি হলে আমরা কি করি? সাইটোপ্রোটেক্টিভ এজেন্ট ইউজ করি। সাইটোপ্রোটেক্টিভ এজেন্ট কি কি আছে? সাইটোপ্রোটেক্টিভ এজেন্ট আছে আছে হচ্ছে বিসমাথ কম্পাউন্ড, প্রোস্টাগ্ল্যান্ডিন। আর 4 নাম্বার কি বললাম? হ্যাঁ 4 নাম্বার হচ্ছে কি আমরা কি বললাম যে হেলিকোব্যাক্টার পাইলোরি যেটা ছিল সেটাকে আমরা কি করব? ইরাডিকেশন। তো হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশনের জন্য আমরা কি কি ইউজ করি? ট্রিপল থেরাপি এন্ড হচ্ছে কোয়াড্রুপল থেরাপি। ট্রিপল থেরাপি এন্ড কোয়াড্রুপল থেরাপি। তাহলে আমাদের পেপটিক আলসার ডিজিজের যে সমস্ত ড্রাগ সেগুলো জানা গেল। 1 নাম্বার কি বললাম? নিউট্রালাইজেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। নিউট্রালাইজেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যালো, কে আসছে বাবু? বিসমাথ কম্পাউন্ড, সুক্রাল ফ্যাট এন্ড প্রোস্টাগ্ল্যান্ডিন ই বা মিসোপ্রোস্টল যেটাকে বলা হয়, ই অ্যানালগ যেটাকে বলা হয় মিসোপ্রোস্টল। আর 4 নাম্বার বললাম ইরাডিকেশন অফ হেলিকোব্যাক্টার পাইলোরি, এর মধ্যে আছে ট্রিপল থেরাপি এন্ড হচ্ছে কি কোয়াড্রুপল থেরাপি। এখন আমরা ইন্ডিভিজুয়াল ড্রাগ সম্পর্কে আলোচনা করব। ইন্ডিভিজুয়াল ড্রাগ সম্পর্কে আলোচনা করতে হলে তোমরা সাধারণত দেখা যায় যে তোমাদেরকে যে পেপটিক আলসার ডিজিজের যে তোমাদেরকে যে প্রফে যখন জিজ্ঞাসা করে তখন তোমাদেরকে বুঝতে হবে যে পেপটিক আলসার ডিজিজ যদি না পারা যায় ড্রাগ, তাহলে কিন্তু পাস হবে না। যারা ধরে পাস করানো হয় এরকম অবস্থা যে পেপটিক আলসার ডিজিজে এই ড্রাগ গুলো খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে এটা পাশের একটা অন্যতম মাধ্যম। সুতরাং এখানকার যেগুলো হচ্ছে গিয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলো তোমাদেরকে কম বেশি জানতে হবে। পাওয়া যায় এবং হচ্ছে কি ট্যাবলেট ফর্মেও পাওয়া যায় অ্যান্টাসিড। অ্যান্টাসিডের মধ্যে আমাদের কি থাকে? অ্যান্টাসিডটা কি হয়? কনসিস্ট অফ একটা উইক বেসিক পার্ট থাকে আর একটা হচ্ছে মেটালিক ক্যাটায়ন পার্ট থাকে। মেটালিক ক্যাটায়ন পার্ট, উইক বেসিক পার্ট কি কি ফর্মে থাকে? হাইড্রোক্সাইড, অক্সাইড, বাইকার্বনেট এবং হচ্ছে ট্রাইসিলিকেট ফর্মে থাকে। যেটা উইক বেসিক পার্ট সেটা কি কি ফর্মে থাকে? একটা হচ্ছে হাইড্রোক্সাইড, অক্সাইড, বাইকার্বনেট এন্ড ট্রাইসিলিকেট। আর মেটালিক ক্যাটায়ন যেটা সেটা হচ্ছে কি কি ফর্মে থাকে? অ্যালুমিনিয়াম ফর্মে থাকে, ম্যাগনেসিয়াম ফর্মে থাকে, সোডিয়াম ফর্মে থাকে, ক্যালসিয়াম ফর্মে থাকে। তাহলে আমরা অ্যান্টাসিডটা কি নিয়ে কনসিস্ট হয়? অ্যান্টাসিড 2 ধরনের
দুইটা পার্ট থেকে, একটা হচ্ছে একটা উইক বেসিক পার্ট থেকে আর একটা হচ্ছে মেটালিক ক্যাটায়ন। উইক বেসিক পার্টের মধ্যে কি কি থাকে? হাইড্রোক্সাইড, অক্সাইড, তারপর হচ্ছে বাইকার্বনেট এন্ড ট্রাইসিলিকেট। আর মেটালিক ক্যাটায়ন পার্টের মধ্যে থাকে ক্যালসিয়াম, একটা হচ্ছে সিস্টেমিক, নন সিস্টেমিক, আর একটা হচ্ছে সিস্টেমিক। নন সিস্টেমিক কি কি আছে? প্রথমে আমরা জানি যে সিস্টেমিক কি। সিস্টেমিক অ্যান্টাসিড কি কি আছে? সোডিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম কার্বনেট, এই দুটো হচ্ছে কি সিস্টেমিক অ্যান্টাসিড। এই সিস্টেমিক অ্যান্টাসিডের প্রপার্টি কি? এই সিস্টেমিক অ্যান্টাসিডের প্রপার্টি হচ্ছে এরা হচ্ছে সলিউবল এন্ড অ্যাবজর্ব ইন সিস্টেম, মানে সিস্টেমে ইয়া হয়ে যায়, অ্যাবজর্ব হয়ে যায়। আর এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কুইক যায়। কিন্তু এদের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, এরা হচ্ছে কি প্রোডিউস অ্যাসিড বেস ইমব্যালেন্স, অ্যাবনর্মালিটি, অ্যাসিড বেস অ্যাবনর্মালিটি ইয়ে করে, তৈরি করে। তাহলে নন সিস্টেমিক অ্যান্টাসিড কারা? সোডিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম কার্বনেট। এদের কি প্রপার্টিজ কি? এরা হচ্ছে সলিউবল এন্ড অ্যাবজর্বড ইন সিস্টেম, আর কুইক অনসেট অফ অ্যাকশন এন্ড প্রোডিউস অ্যাসিড বেস অ্যাবনর্মালিটি। আর নন সিস্টেমিক অ্যান্টাসিড কারা কারা আছে? নন সিস্টেমিক এরা হচ্ছে কি ইনসলিবল এন্ড নট অ্যাবজর্বড ইন দ্য সিস্টেম, নো অ্যাসিড বেস অ্যাবনর্মালিটি। এরা কি করে? ডিসঅ্যাডভান্টেজ কি? এরা হচ্ছে কি ডায়রিয়া করতে পারে এবং কনস্টিপেশন করতে পারে। এরা হচ্ছে ডায়রিয়া করতে পারে এবং হচ্ছে গিয়ে কনস্টিপেশন করতে পারে। এটা হচ্ছে গিয়ে নন সিস্টেমিক অ্যান্টাসিডের প্রপার্টিজ। এখন আমরা জানবো যে প্রপার্টিজ অফ আইডিয়াল একটা অ্যান্টাসিড কি। প্রপার্টিজ অফ আইডিয়াল অ্যান্টাসিড কি? কি কি প্রপার্টিজ হতে পারে? দেখা গেল যে সিস্টেমিক অ্যান্টাসিডের কিছু অ্যাবনর্মালিটিস, ডিসঅ্যাডভান্টেজ আছে, অ্যান্টাসিডের কিছু অ্যাডভান্টেজ আছে, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সুতরাং আমাদের একটা আইডিয়াল অ্যান্টাসিডের কি কি প্রপার্টি হতে পারে? তাহলে প্রপার্টি হতে হবে, আইডিয়াল অ্যান্টাসিডের প্রপার্টি হতে হবে শুড বি প্যালেটেবল, নন টক্সিক এন্ড নন ইরিটেন্ট। এরা কি হতে হবে? প্যালেটেবল হতে হবে, নন টক্সিক হতে হবে, আর নন ইরিটেন্ট। আবার হতে হবে কুইক অনসেট অফ অ্যাকশন এন্ড লেস ও নো সাইড ইফেক্ট। তাহলে অনসেট অফ অ্যাকশনও কুইক হতে হবে এবং আর শুড নট ইন্টারফেয়ার উইথ ফুড ম্যাটেরিয়ালস, আর শুড বি অ্যাভেলেবল এন্ড চিপ হতে হবে। দেখা যাচ্ছে যে সুতরাং কোনো সিঙ্গেল অ্যান্টাসিডটা এই আইডিয়াল প্রপার্টিসটাকে ইয়ে করে না, কভার করে না। সুতরাং আমরা কি করি? আইডিয়াল অ্যান্টাসিড তৈরি করতে গেলে কি করি? একটা কম্বাইনলি অ্যান্টাসিড ইউজ করি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ওর সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ওর সাথে আমরা ইউজ করি সাইমেথিকন হাইড্রোক্সাইড এন্ড সাইমেথিকন। তো সুতরাং এই আইডিয়াল অ্যান্টাসিডটাকে পেতে গেলে আমাদেরকে দেখা যায় যে একটা কোনো সিঙ্গেল অ্যান্টাসিড দ্বারা সেটা কভার হয় না। এই সিঙ্গেল, সুতরাং আইডিয়াল অ্যান্টাসিডের দুই তিনটা অ্যান্টাসিডকে যোগ করে পাই। যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে আমরা ম্যাগনেসিয়াম দেওয়া হয়। এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা কি করে? কনস্টিপেশন করে। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি করে? ডায়রিয়া করে। এই কনস্টিপেশন এন্ড ডায়রিয়া, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে কনস্টিপেশন সেটাকে কভার করে ইয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আর সাইমেথিকন এখানে অ্যান্টি ফ্ল্যাটুলেনিক এজেন্ট হিসেবে
অ্যান্টাসিডের হচ্ছে কি ক্লাসিফিকেশন। অ্যান্টাসিডের ক্লাসিফিকেশন আমরা পড়লাম দুই ধরনের অ্যান্টাসিড, নন সিস্টেমিক আর একটা হচ্ছে সিস্টেমিক। এখন দেখা যায় যে নন সিস্টেমিক এন্ড সিস্টেমিক দুটোরই কিছু না কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এই জন্য আমাদেরকে একটা আইডিয়াল অ্যান্টাসিড ইউজ করতে হয়, যেটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এন্ড সাইমেথিকিনের একটা হচ্ছে গিয়ে প্রিপারেশন। এটা এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ডিসঅ্যাডভান্টেজ কি, এরা হচ্ছে কনস্টিপেশন করে, আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ডিসঅ্যাডভান্টেজ কি, এরা ডায়রিয়া করে। যখন আমরা দুটোই কম্বাইন ইউজ করব তখন একে অপরকে কি করবে, কন্টাক্ট ইয়া করবে, ডায়রিয়া হতে দিবে না। ঠিক আছে, এখন আমরা আসি অ্যান্টি সিক্রেটরি ড্রাগ। অ্যান্টি সিক্রেটরি ড্রাগের মধ্যে আমরা প্রথমেই বললাম যে হচ্ছে হিস্টামিন 2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। হিস্টামিন 2 রিসেপ্টর অ্যান্টাগনিস্টের মধ্যে আমরা কি কি পড়লাম? সিমেটিডিন, ফ্যামোটিডিন, রেনিটিডিন, নিজাটিডিন। এন্ড হিস্টামিন 2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, রিসেপ্টর মেকানিজম তোমরা তো জানো যে কিভাবে কাজ করে ড্রাগ রিসেপ্টর মেকানিজম। কোনো একটা ড্রাগ কি করে, ইন্ডিভিজুয়াল ড্রাগের সাথে বাইন্ড করতে পারে, বাইন্ড করে কি করতে পারে, ওর একটাকে তোমার ওরে অ্যাগনিস্টে কাজ করতে পারে, আবার অ্যান্টাগনিস্টে কাজ করতে পারে। হয় রিসেপ্টরে অ্যাগনিস্টে কাজ করে ওই রিসেপ্টরের অ্যাক্টিভিটি বাড়ায় দেয়, আর অ্যান্টাগনিস্টে কাজ করলে কি হবে, ওই রিসেপ্টরকে ব্লক। রিসেপ্টরের কাজ কি বা হিস্টামিনের কাজ কি, গ্যাস্ট্রিক মিউকোজার উপর হিস্টামিনের রিসেপ্টরের কাজ কি। এখন হিস্টামিন তোমরা জানো যে হিস্টামিন, এই হিস্টামিনটা কি করে, অ্যাক্ট অন H2 রিসেপ্টর ইন দ্য প্যারাইটাল সেল। হিস্টামিন গুলো কি, হ্যালো হ্যালো, ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ, হিস্টামিন এরা কি করে, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে। আমাদেরকে জানতে হবে আগে কিভাবে হিস্টামিনটা কাজ করে। হিস্টামিন কি করে, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের উপর H2 রিসেপ্টরের উপর কাজ করে, হিস্টামিন 2 রিসেপ্টরের উপর কাজ করে। এরা কি করে, তখন অ্যাডেনাইল সাইক্লেজ এনজাইম যেটা আছে এটাকে কি করে, স্টিমুলেট করে দেয়। স্টিমুলেট করে দিলে কি হবে, ইনক্রিজ সাইক্লিক এমপি প্রোডাকশন হবে। এর ফলে গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। এটা হচ্ছে কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, এটার মেকানিজম। কিন্তু আমরা বলতেছি H2 রিসেপ্টর ব্লকার। তাহলে H2 রিসেপ্টর ব্লকার কি, এরা কি করে, কম্পিটিটিভলি ব্লক দ্য H2 রিসেপ্টরটাকে কম্পিটিটিভলি ব্লক করে দিবে। সো কি হবে, হিস্টামিন ক্যানট অ্যাক্ট অন গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল। গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের উপর যে হিস্টামিনটা কিভাবে কাজ করে, হিস্টামিন গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের H2 রিসেপ্টরের উপর কাজ করে। তখন কি হয়, স্টিমুলেট করে অ্যাডেনাল সাইক্লেজ এনজাইম। অ্যাডেনাল সাইক্লেজ এনজাইম যখন স্টিমুলেট হবে তখন ইনক্রিজ সাইক্লিক এমপি তৈরি বেশি হবে। এবং আর H2 রিসেপ্টর কি করবে, কম্পিটিটিভলি, এই কথাটা বলতে হবে যে কম্পিটিটিভলি ব্লক দ্য H2 রিসেপ্টর। সো হিস্টামিন ক্যানট অ্যাক্ট অন গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, নো অ্যাডেনাল সাইক্লিক এনজাইম স্টিমুলেশন, নো সাইক্লিক এমপি প্রোডাকশন, সো রিডিউস সিক্রেশন অফ গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এটা আমরা এইভাবে H2 ব্লকার কাজ করে। এখন ইন্ডিকেশন অফ H2 ব্লকার গুলোর ইন্ডিকেশন বা যে তোমার সেমিটিডিন, রেনিটিডিন, ফেমোটিডিন ড্রাগ ইন H2 রিসেপ্টর ব্লকার। প্রথমেই যেটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে কি সেমিটিডিন। বর্তমানে সেমিটিডিনটা ইউজ হয় না। সেমিটিডিন ইউজ হয় না কারণ সেমিটিডিন কি করে, এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটি
ইউজ হয় না, এটা হচ্ছে কি মেলের ক্ষেত্রে, ইন কেস অফ মেল এটা হচ্ছে গ্যাস্ট্রিক গাইনোকোমেশিয়া তৈরি করে, সেই জন্য এটা পরবর্তীতে সিমিটিডিন আর ইউজ হয় না। এখন H2 রিসেপ্টর ব্লকার গুলোর ইন্ডিকেশন কি কি? ইন্ডিকেশন হচ্ছে তোমরা জানো জোলিঞ্জার এলিসন সিনড্রোম আর হচ্ছে গিয়ে প্রিভেনশন অফ স্ট্রেস গ্যাস্ট্রাইটিস, তারপরে এক্সটেন্সিভ বার্ন, এগুলো তো আমরা এগুলো দিয়ে থাকি। কি কি আমরা পেপটিক আলসার ডিজিজ, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিজিজ, তারপর হচ্ছে জোলিঞ্জার এলিসন সিনড্রোম, স্ট্রেস গ্যাস্ট্রাইটিস, এক্সটেন্সিভ বার্ন, তারপর ইমার্জেন্সি সার্জারি, এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে H2 ব্লকার দিয়ে থাকি। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমাদের H2 রিসেপ্টর ব্লক। পাম্প ইনহিবিটর, প্রোটন পাম্প ইনহিবিটরে আমরা কি কি পড়লাম? প্রোটন পাম্প ইনহিবিটর বললাম হচ্ছে ওমেপ্রাজল, তারপর হচ্ছে গিয়ে এসোমেপ্রাজল, তারপর হচ্ছে র্যাবিপ্রাজল, ল্যান্সোপ্রাজল। এখন প্রোটন পাম্পটা আমাদেরকে জানতে হবে যে প্রোটন পাম্পটা কি। প্রোটন পাম্প হচ্ছে আমাদের যখন গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন হয়, সিক্রেশন অ্যাসোসিয়েটেড উইথ একটা এনজাইম, সেটা হচ্ছে এনজাইমটার নাম হচ্ছে হাইড্রোজেন পটাশিয়াম অ্যাডোনিসিন ট্রাইফসফেটেজ এনজাইম। এই এনজাইম সিস্টেমটা কোথায় থাকে? গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের সিক্রেটরি সারফেসে থাকে। এই যে এনজাইম যেটা হাইড্রোজেন পটাশিয়াম, তো আমি বারবার করে বলতেছি হাইড্রোজেন পটাশিয়াম অ্যাডোনিসিন ট্রাইফসফেটেজ, এই হাইড্রোজেন পটাশিয়াম অ্যাডোনিসিন ট্রাইফসফেটেজ এনজাইম এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে সিক্রেটরি সারফেস অফ দা গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, এইখানে পাওয়া যায়। এই এনজাইম সিস্টেমটার নাম হচ্ছে প্রোটন পাম্প। এই এনজাইম সিস্টেমটার নামই হচ্ছে প্রোটন পাম্প। তোমরা মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন আমরা বললাম যে একটা রিসেপ্টর মেকানিজম আর নন রিসেপ্টর মেকানিজম। নন রিসেপ্টর মেকানিজমের মধ্যে কিছু কিছু ছিল যেগুলো হচ্ছে এনজাইম মেকানিজম, তোমরা হয়তো বা জানবা, পড়ছো মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন স্যার পড়াইছে, সেখানে হচ্ছে এনজাইম মেকানিজম। এই যে হাইড্রোজেন পটাশিয়াম অ্যাডোনিসিন ট্রাইফসফেটেজ এনজাইম, এটাও কিন্তু একটা এনজাইম মেকানিজম। প্রোটন পাম্প ইনহিবিটর গুলো কিভাবে কাজ করে? এই এনজাইম মেকানিজমের উপর কাজ is found in the secretory surface of the gastric parietal cell. গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের মধ্যে থাকে। এই এনজাইম সিস্টেমটা কি করে? এটা একটা মেমব্রেন প্রোটিন এনজাইমটা। এই মেমব্রেন প্রোটিনটা কি করে? যে ফাইনাল ট্রান্সপোর্ট অফ হাইড্রোজেন আয়ন ইনটু গ্যাস্ট্রিক লুমেন এই মেমব্রেন প্রোটিনটার দ্বারা হয়ে থাকে। সো দিস এনজাইম সিস্টেম ইজ রিগার্ডেড অ্যাজ প্রোটন পাম্প অফ গ্যাস্ট্রিক মিউকোসা। আমি আবারও বলতেছি প্রোটন পাম্পটা কি? প্রোটন পাম্প হচ্ছে হাইড্রোজেন পটাশিয়াম অ্যাডোনিসিন ট্রাইফসফেটেজ এনজাইম সিস্টেম, এটাকেই বলা হয় প্রোটন পাম্প। এই প্রোটন পাম্পের কাজ কি? এটা একটা মেমব্রেন প্রোটিন which is involved in final transport of hydrogen ion into the gastric acid তৈরি হয়। আর প্রোটন পাম্প ইনহিবিটরটা কিভাবে কাজ করে? তাহলে প্রোটন পাম্প সিম্পল মেকানিজম, ইনহিবিটর মানে কি ইনহিবিশন করে দেয়। তাহলে প্রোটন পাম্প ইনহিবিটর গুলো কি করে? bind to this proton pump and block the secretion of acid into the stomach. তাহলে করে converted in active form by a high acid concentration। যখন হাই অ্যাসিড কনসেন্ট্রেশন হয় তখন এরা কি করে? অ্যাক্টিভ ফর্মে চলে আসে। যেমন ওমেপ্রাজল থেকে হয় সালফিনামাইড। তাহলে প্রোটন পাম্প ইনহিবিটর গুলো আসলে একটা প্রোড্রাগ। তোমরা প্রোড্রাগ পড়ছো না? হ্যালো জি ম্যাম। প্রোড্রাগটা বলো তো কি একজন?
প্রোডাক্ট আর হচ্ছে ইনঅ্যাক্টিভ ড্রাগ আন্ডারগো মেটাবলিক অল্টারেশন টু বিকাম অ্যাক্টিভ ড্রাগ। হ্যাঁ, তাহলে পিপিআই গুলো হচ্ছে এক ধরনের প্রোডাক্ট। এরা যখন গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের অ্যাক্টিভ হবে, কখন যখন হাই অ্যাসিড কনসেন্ট্রেশন আসবে তখন হচ্ছে কি প্রোডাক্ট গুলো অ্যাক্টিভ ফর্মে হবে। যেমন ওমেপ্রাজল থেকে হয় সালপিনিমাইড প্রোডাক্ট। এতে এখন পিপিআই আমাদের বিভিন্ন ফর্মে পাওয়া যায়, ওরাল ফর্মে পাওয়া যায় এবং আইভি ফর্মেও পাওয়া যায়। ইন্ডিকেশন কোথায়? ইন্ডিকেশন হচ্ছে পিপিআই গুলো হচ্ছে ইন্ডিকেশন হচ্ছে ডিসপেপসিয়া, সাধারণত ডিসপেপসিয়া, পেপটিক আলসার ডিজিজ, তারপর গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, তারপর ব্যারেটস ইসোফেজাইটিস এন্ড জোলিঞ্জার এলিসন সিনড্রোম এবং উইথ হচ্ছে কোয়াড্রিপল থেরাপি। এই ট্রিপল থেরাপিতে ইরাডিকেশন অফ হেলিকোব্যাক্টার পাইলোরিতে আমরা প্রোটন পাম্প ইনহিবিটর ইউজ করে থাকি। এখন লং টার্ম, জি বলো ম্যাম। জোলিঞ্জার ইলিশন সিনড্রোম যে এটা কি? এটা তোমরা এখন বুঝতে পারবে না, এটা হচ্ছে প্যাথোলজির একটা জোলিঞ্জার ইলিশন সিনড্রোম হচ্ছে কি গ্যাস্ট্রিক মিউকোজাল সেলের কিছু একটা অ্যাবনর্মালিটিস, আমারও ঠিক জানা নাই, কিন্তু এটা একটা ডিজিজ আর কি জোলিঞ্জার ইলিশন সিনড্রোম। এটা নামে একটা জোলিঞ্জার ডিজিজের নাম, কিভাবে হয় এটা আমি জানি না, কিন্তু জোলিঞ্জার ইলিশন সিনড্রোমে মেইন হচ্ছে গিয়ে তোমার এই পেটের ব্যথা থাকে, হাইপার অ্যাসিডিটি থাকে, এগুলো আর কি। আমার জানা নেই আর কি, এটা মেডিসিনের, এটা ডিজিজের একটা নাম। যেমন হচ্ছে গ্যাস্ট্রিক ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, জোলিঞ্জার ইলিশন সিনড্রোম, এগুলোতে হচ্ছে কি হাইপার অ্যাসিডিটি হয়ে থাকে, বুঝছো? মেকানিজমটা আমি জানি না জোলিঞ্জার ইলিশন সিনড্রোমের কিভাবে কি হয়। তো এখন এই পিপিআই এর লং টার্ম আমাদের এখানে একটা জিনিস জানতে হবে। আমরা অনেক সময় কি করি যে গ্যাস্ট্রিকে পেপটিক আলসার ডিজিজে আমরা কি করি, অযথাই আমরা কি করি, ব্যথা হচ্ছে বা ইয়ে হচ্ছে, গ্যাস বুক জ্বালাপোড়া করতেছে, আমরা অনেক সময় আমরা না নন প্রেসক্রিপশন ছাড়াই আমরা কি করি, গ্যাসের ওষুধ খেয়ে থাকি, তাই না? অনেকেই খেয়ে থাকে, আমাদের দেশে তো আরো বেশিরভাগ রেশনাল প্রেসক্রাইব নিয়ে ইয়ে করি। দেখা যায় যে অনেকে আছে লং টার্ম ধরে খাচ্ছে, একটু পেটের ব্যথা হচ্ছে, গ্যাসের ব্যথা হচ্ছে, মনে করতেছে এরা পিপিআই খাচ্ছে। এই পিপিআই খাওয়ার কারণে আমরা সাধারণত জানি যে পিপিআই এ কোনো ইয়ে নেই, কিন্তু লং টার্ম যারা পিপিআই ইউজ করে তাদের কিন্তু কার্সিনয়েড টিউমার হতে পারে, কার্সিনয়েড টিউমার, বুঝছো? আর হাই ডোজ এন্ড লং টার্ম ইউজ মে ইনক্রিজ দ্য রিস্ক অফ অস্টিওপোরোসিস, এবং এদের অস্টিওপোরোসিস হওয়ার চান্স থাকে। তাহলে আমরা এখানে আমাদের মেইন যেটা জানতে হবে, পিপিএ আমরা সিমিটিডিনের অ্যাডভার্স ইফেক্ট জানলাম হচ্ছে গিয়ে গাইনোকোমেশিয়া করে। আর পিপিআই এর লং টার্ম ইফেক্ট কি, এটা হচ্ছে কি যদিও খুব একটা অ্যাডভার্স ইফেক্ট হয় না, কিন্তু লং টার্ম যদি কেউ খায় তাহলে বলা থেকে দেয়ার ইজ দ্য পসিবিলিটি অফ চান্স অফ কার্সিনয়েড টিউমার হওয়ার পসিবিলিটি থাকে, এবং লং টার্ম ইউজ করলে রিস্ক অফ অস্টিওপোরোসিসও হতে পারে। অফ হেলিকোব্যাক্টার পাইলোরি, আমরা সেখানে কি বললাম, একটা হচ্ছে ট্রিপল থেরাপি আর একটা হচ্ছে কোয়াড্রিপল থেরাপি। এখন ট্রিপল থেরাপি আর কোয়াড্রিপল থেরাপিতে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে যে তোমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করে যে হেলিকোব্যাক্টার পাইলোরি, এই হেলিকোব্যাক্টার পাইলোরি এটা আসলে কি? হেলিকোব্যাক্টার পাইলোরিটা হচ্ছে যখনই তোমরা কোনো কনসাস থাকবে যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ইয়ে, তাহলে সেই ব্যাকটেরিয়া বা ভাইরাস সম্পর্কে তোমাদেরকে একটু জেনে নিতে হবে যে ব্যাকটেরিয়াটা কি ধরনের। তাই হেলিকোব্যাক্টার পাইলোরিটা একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, স্পাইরাল ফর্ম, এবং এটা হচ্ছে একটা স্পাইরাল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো হেলিকোব্যাক্টার পাইলোরিটা কি করে, এটা হচ্ছে গিয়ে
ক্লোনাইজ মানে এটা ক্লোনাইজ করে ইপিথেলিয়াল মিউকাস লেয়ার অফ গ্যাস্ট্রিক এন্ট্রামেন্ট বডি। গ্যাস্ট্রিকের যে গ্যাস্ট্রিক নেগেটিভ ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ, হ্যাঁ গ্রাম নেগেটিভ, এটা অবশ্যই জানতে হবে গ্রাম নেগেটিভ। তো এই হেলিকোব্যাক্টেরিয়া প্যাইলোরিটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে কি গ্যাস্ট্রিক ইপিথেলিয়াল মিউকাস লেয়ার অফ দ্য গ্যাস্ট্রিক এন্ট্রামেন্ট। হ্যাঁ এটা কি এই দুটো এত অ্যাসিড ইয়ার মধ্যেও কিভাবে সে বেঁচে থাকে, তাই না? একটা বেঁচে থাকার একটা ইয়ে আছে, ওদের সিস্টেম আছে। সেটা কি, ওরা কি করে, ইট প্রোডিউস ইউরিয়াস। ইউরিয়াস একটা এনজাইম তৈরি করে যেটা কি করে কনভার্ট ইউরিয়াকে অ্যামোনিয়াতে তৈরি করে। অ্যামোনিয়াতে তৈরি করার ফলে কি করে এখানে সেখানে একটা কি হয়, একটা নিজস্ব একটা অ্যালকালাইন মিডিয়াম তৈরি হয় এবং সেভাবেই এখানে তারা বেঁচে থাকে। তাহলে বুঝতে পারছো যে তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরিটা কিভাবে কাজ করে? হ্যালো হ্যালো, জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরিটি কি একটা স্পাইরাল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা কোথায় থাকে? এটা ইপিথেলিয়াল মিউকাস লেয়ার অফ গ্যাস্ট্রিক মিউকোসাল লেয়ারে থাকে। এটা গ্যাস্ট্রিক এন্ট্রামেন্ট বডি। ইট ডাজ নট ইনভাইট হচ্ছে ইপিথেলিয়াল সেল বাট লাইজ বিটুইন টু ইপিথেলিয়াল সেল এবং ইট প্রোডিউস ইউরিয়াস এনজাইম তৈরি করে হুইচ কনভার্ট ইউরিয়া ইনটু অ্যামোনিয়া।